মিউজিক সম্বন্ধে একটু জেনে নিই। সেটা কি? প্রথম কনসেপ্ট যেটা শিখবো সেটা মিউজিক্যাল সাউন্ড। এটাকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে মিউজিক্যাল সাউন্ড, সুরযুক্ত শব্দ। আরেকটা বলি নয়েজ, সুর বর্জিত শব্দ। এখানে জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এরকম, সুরযুক্ত শব্দ হচ্ছে যে তোমার যখন কোনো উৎস বা সনকের নিয়মিত কম্পন হবে এবং পর্যায়বৃত্ত কম্পন হবে এবং তার ফলে যে শব্দ উৎপন্ন হবে সেই শব্দটা যদি আমাদের কানে শ্রুতিমধুর বলে মনে হয়, তাহলে সেই ধরনের শব্দকে আমরা বলবো সুরযুক্ত শব্দ। উদাহরণ হিসেবে হারমোনিয়াম, গিটার প্রভৃতি বাদ্যযন্ত্র থেকে যেই শব্দটা শুনতে পাও সেটা হচ্ছে তোমার মিউজিক্যাল সাউন্ড। আর কোনো উৎস বা সনকের অনিয়মিত কম্পনের জন্য যে শব্দ উৎপন্ন হয় তাকে বলা হয় নয়েজ বা সুরবর্জিত শব্দ। এটা বিভিন্ন ধরনের শব্দ হতে পারে, যেমন গাড়ির আওয়াজ, সেটাও সুরবর্জিত শব্দ, যেটা শ্রুতিমধুর বলে মনে হবে না। এর পরের কনসেপ্ট হচ্ছে যে এই সুরযুক্ত শব্দের উপর বেস করে এই কনসেপ্টটা আসবে। সেটা হচ্ছে দুটো, একটাকে বলি টোন বা সুর, আরেকটাকে বলি নোট বা স্বর। এখন শব্দের মধ্যে যে শব্দটা আসছে সেই শব্দের মধ্যে যদি কেবলমাত্র একটাই কম্পাঙ্ক থাকে, অর্থাৎ মনোক্রোমাটিক সাউন্ড হয়, তখন সেই ধরনের শব্দকে আমরা বলবো সুর। আর যদি একাধিক কম্পাঙ্কের সংমিশ্রণ হয় তখন আমি সেটাকে বলবো স্বর বা নোট। এইবার এখানে এই যে স্বর বা নোট আছে, এবার এটাকে যদি একটু সিস্টেমেটিক ওয়েতে গুছিয়ে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তৈরি করা হয়, তো সেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে বিভিন্ন ধরনের যে মিউজিক গুলো থাকে বা যে ধরনের সাউন্ড সেখান থেকে তৈরি হয়, সেই সাউন্ড গুলো একটা সর্বনিম্ন কম্পাঙ্ক আছে, যেটাকে আমরা বলি ফান্ডামেন্টাল টোন বা মূল সুর। অর্থাৎ স্বরের মধ্যে সর্বনিম্ন কম্পাঙ্কের যে সুর বা শব্দটা থাকে সেটাকে আমি বলবো ফান্ডামেন্টাল টোন বা মূল সুর। ওভারটোন বা উপসুর, সেটা কি? মূল সুর ছাড়া বাদবাকি যে সমস্ত সুরগুলি উপস্থিত থাকে তাদেরকে আমি বলবো উপসুর বা ওভারটোন। আরেকটা কনসেপ্ট কি? সেটাকে বলা হয়, এখানে উপসুর হচ্ছে যে মূল সুর ছাড়া বাদবাকি সমস্ত ধরনের সুরকে আমরা বলবো উপসুর। আর সমমেল হচ্ছে যে মূল সুরের পূর্ণ সংখ্যার গুণিতক আকারে থাকবে, অর্থাৎ মূল সুরের সঙ্গে যদি 1 গুণিতক থাকে তাহলে বলা হয় প্রথম সমমেল, যদি মূল সুরের সঙ্গে দ্বিতীয় গুণিতক থাকে তারপরে দ্বিতীয় সমমেল, তৃতীয় গুণিতক থাকলে তাকে তৃতীয় সমমেল। অর্থাৎ মূল সুরের একটা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার যদি মাল্টিপ্লাই থাকে, সরল গুণিতক যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমি সেটাকে বলবো সমমেল। আর অক্টেভ বা অষ্টক, এটা কেবলমাত্র সেই সুরকে রিপ্রেজেন্ট করছে যেই সুরের কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের দ্বিগুণ, সেটাকে আমি বলবো অষ্টক বা অক্টেভ। এরপরের যে কনসেপ্ট সেটাকে আমরা বলছি মিউজিক্যাল স্কেল বা স্বরগ্রাম। এই জিনিসটা কি? এটা হচ্ছে যে কতকগুলো কম্পন ক্রম, এটা কতকগুলো কম্পাঙ্কের ক্রম, অর্থাৎ এরকম কতকগুলো কম্পাঙ্ক আছে f1, f2, f3, এরকম কতকগুলো কম্পাঙ্কের পরপর পরপর ক্রম আছে। এদের মধ্যে সর্বনিম্ন কম্পাঙ্ক যেটা, সেটাকে আমরা বলছি সূচনা সুর। সর্বোচ্চ যে কম্পাঙ্কটা পাবো সেটাকে আমি বলবো অষ্টক। সব থেকে সহজ যে সব থেকে সরল স্বরগ্রাম যেটা, সেটা হচ্ছে সপ্তসুর স্বরগ্রাম, অর্থাৎ যেটাকে আমরা সারেগামা পাধানিসা বলি। এর মধ্যে কি হয় না, সূচনা সুর যেটা, সেটা হচ্ছে তোমার এটাকে বলা হয় সূচনা সুর। তো এটার কম্পাঙ্ক কত হয়? এটার কম্পাঙ্ক হয় 256 হার্জ। আর অষ্টক কোনটা? অষ্টক হচ্ছে যে এই যে শেষের যে সাটা, এটা কত? এটা হচ্ছে 512 হার্জ। আর বাদবাকিগুলো একটা নির্দিষ্ট রেশিওতে তৈরি করা হয়। তাহলে
এই ধরনের বিভিন্ন স্কেল আছে, সেই বিভিন্ন স্কেলের মধ্যে সব থেকে সোজা যেটা, সেটা হচ্ছে যে আমরা সপ্তসুর স্বরগ্রাম যেটাকে বলি। এটা হচ্ছে মিউজিক সম্বন্ধে আমাদের বেসিক ধারণা। এর পরের কনসেপ্ট হচ্ছে যে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, সেটার নাম হচ্ছে তোমার অর্গান পাইপ। তো অর্গান পাইপ হচ্ছে যে এক ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দু রকমের হয়, একটা হচ্ছে তোমার ক্লোজড অর্গান পাইপ যেটাকে বদ্ধ নল বলা হয়, আরেকটা হচ্ছে ওপেন অর্গান পাইপ যেটাকে কিরকম দেখতে, সেটা হচ্ছে তোমার এরকম একটা নলাকৃতি অংশ থাকবে এবং তার একটা দিক যদি ক্লোজড হয় বা আবদ্ধ হয় এটাকে বলি ক্লোজড অর্গান পাইপ, আর যদি দুই দিকই ওপেন হয় তখন সেটাকে আমরা বলি ওপেন অর্গান পাইপ। উদাহরণ হিসেবে বাঁশিও ধরে নিতে পারে, কোনো অসুবিধা নেই। এখানে কি হয়, এর মধ্যে যে এয়ার আছে, এয়ারের মধ্য দিয়ে আমি সাউন্ড ওয়েভকে পাঠাবো, সাউন্ড ওয়েভ এর মধ্যে দিয়ে যাবে, তারপর কি হবে, এখান দিয়ে প্রতিফলিত হবে, প্রতিফলিত হলে এখানে ওয়েভের সুপার ইম্পোজ ঘটবে, সুপার ইম্পোজ ঘটলে এখানে একটা বিশেষ ধরনের কম্পন তৈরি হবে যেটা স্ট্যান্ডিং ওয়েভ বা স্থাণু তরঙ্গের মতো। এই স্থাণু তরঙ্গটা থেকে, এই স্থাণু তরঙ্গের বিভিন্ন মোড থাকে এবং বিভিন্ন কম্পাঙ্কে কম্পিত হয়, যার ফলে আমরা এখান থেকে যে শব্দ উৎপন্ন হয় সেই শব্দটা শ্রুতিমধুর বলে মনে হয়। এটা থিওরি পার্ট শুরু করার আগে আমরা প্রথমে স্ট্যান্ডিং ওয়েভ সম্বন্ধে কিছু কনসেপ্ট পেয়েছি, সেই কনসেপ্টগুলোকে একটা জায়গায় নিয়ে চলে আসছি। কি কি কনসেপ্ট, সেটা হচ্ছে যে একটা নিস্পন্দ বিন্দু এবং সুস্পন্দ বিন্দু, অথবা একটা সুস্পন্দ বিন্দু একটা নিস্পন্দ বিন্দু ঠিক তার কাছে নিকটবর্তী অঞ্চলের, তাদের মধ্যবর্তী দূরত্ব হবে λ/4। আর দ্বিতীয় যে কনসেপ্টটা সেটা হচ্ছে যে পরপর দুটো নিস্পন্দ বিন্দু অথবা সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হবে λ/2। আর দ্বিতীয় কনসেপ্ট যেটা, স্থাণু তরঙ্গের সমীকরণ হচ্ছে y = 2a sin kx cos ωt, এটাও হতে পারে, অথবা 2a cos kx sin ωt, এটাও হতে পারে। আরো বিভিন্ন ফরম্যাট আছে, যেমন 2a sin kx sin ωt, তো এরকম বিভিন্ন ফরম্যাট হতে পারে। ক্লোজড অর্গান পাইপ এর ক্ষেত্রে কিভাবে আমরা স্থাণু তরঙ্গের কনসেপ্টকে কাজে লাগিয়ে ডিফারেন্ট টাইপস অফ মোড পাই সেটা আমরা এখানে দেখাবো। প্রথম কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে যে এখানে স্থাণু তরঙ্গ কিভাবে তৈরি হচ্ছে। এটা ধরো তোমার ক্লোজড অর্গান পাইপ, এখানে যদি বায়ুস্তম্ভের কম্পন করা হয়, সেই কম্পনটা এদিক থেকে আসছে, এটাকে আপতিত তরঙ্গ বলতে পারি। সেই তরঙ্গটা এইখানে প্রতিফলিত হয়ে প্রতিফলিত তরঙ্গ আসবে। এই আপতিত তরঙ্গ আর প্রতিফলিত তরঙ্গ এই অঞ্চলটার মধ্যে উপরিপাতন ঘটবে। উপরিপাতন ঘটলে কি হবে না, স্থাণু তরঙ্গের জন্ম দেবে। এইবার এই অর্গান পাইপটার দৈর্ঘ্যটা আমি এরকম ধরে নিচ্ছি, x = 0 আর এখানটায় x = l। আর যেহেতু এই জায়গাটা নিচের যে পোর্শন আছে সেই পোর্শনটা দৃঢ়, মানে এই জায়গায় কোণার কোনো রকম কোনো কম্পন হবে না, তার মানে কি ওই জায়গায় অ্যামপ্লিটিউডটা সর্বদা 0 হবে। আর এটা যেহেতু ওপেন, তাহলে এই জায়গায় অ্যামপ্লিটিউডটা সর্বদা ম্যাক্সিমাম হবে। ক্লিয়ার? তাহলে আমি এমন একটা স্থাণু তরঙ্গের ইকুয়েশন চুজ করব যেটা এই কন্ডিশনকে স্যাটিসফাই করছে। সেটা কি রকম, সেটা হচ্ছে এরকম, y = 2a sin kx cos ωt। এখানটায় লক্ষ্য করো, এই পোর্শনটাকে আমরা বলি অ্যামপ্লিটিউড। তো এখানে দেখো x এর মান 0 বসাও, তাহলে ওর মান 0 হবে, তারপর ম্যাক্সিমাম কন্ডিশনটা পরে আসছি। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনটা খুব সুন্দরভাবে ওটার সঙ্গে মিলে যায়। তাহলে এখানে নোডের যে কন্ডিশন সেটা কি,
সেটা হচ্ছে যে নোড মানে কি হবে, নোড মানে হচ্ছে তোমার অ্যামপ্লিটিউডের মান 0 হবে, অর্থাৎ সেক্ষেত্রে sin kx ইজ ইকুয়ালস টু 0 হবে। যদি sin kx 0 হতে হয় তার মানে আমার সাধারণ মান কি হবে kx এর, n পাই। তাহলে সেক্ষেত্রে আমি x এর মান পাচ্ছি 2n ল্যামডা বাই 4 অথবা n ল্যামডা বাই 2, যেখানে k ইজ ইকুয়ালস টু 2 পাই বাই ল্যামডা বসিয়েছি। তো n এর মান কি কি, n এর মান হচ্ছে যে 0 1 2 এরকম করে পেতে থাকবো। এটা প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন কি, কন্ডিশন অফ অ্যান্টিনোডস, কন্ডিশন অফ অ্যান্টিনোডস। তো সেক্ষেত্রে কি হবে না, sin kx এর মান প্লাস মাইনাস 1 হবে, অর্থাৎ kx ইজ ইকুয়ালস টু পাই বাই 2 এর অযুগ্ম গুণিতক হবে, অর্থাৎ x ইজ ইকুয়ালস টু দাঁড়াচ্ছে 2n মাইনাস 1 ইন্টু ল্যামডা বাই 4, যেখানে n এর মান কি কি ধরতে পারি 1 2 এখান থেকে স্টার্ট হবে। এরপর আমরা একটা একটা করে কন্ডিশন অ্যাপ্লাই করি। তো কন্ডিশন অ্যাপ্লাই করার আগে আমরা ব্যাপারটাকে আরেকবার দেখে নেই। এইটা হচ্ছে তোমার ক্লোজড পাইপ, x ইজ ইকুয়ালস টু 0 তে, আর এখানে সর্বদা আমি ম্যাক্সিমাম পাবো, সেটা হচ্ছে L, অর্থাৎ এখানটায় আমার কি হবে সর্বদা অ্যান্টিনোড তৈরি হবে। তো অ্যান্টিনোডের কন্ডিশন আমরা কি লিখলাম, x ইজ ইকুয়ালস টু 2n মাইনাস 1 ইন্টু ল্যামডা বাই 4, এই কন্ডিশনটা লিখলাম। তাহলে এই এক্সটা ইজ ইকুয়ালস টু এল এর সঙ্গে সমান, এরকম সিচুয়েশনটা বসিয়ে দিচ্ছি, কারণ এখানে সর্বদা আমি অ্যান্টি নোড পাচ্ছি। তাহলে এল ইজ ইকুয়ালস টু দাঁড়াচ্ছে 2n মাইনাস 1 ইন্টু ল্যামডা বাই 4। তাহলে এখান থেকে ল্যামডা ইজ ইকুয়ালস টু কি হবে 4l বাই 2n মাইনাস 1। আচ্ছা, n এর কন্ডিশন গুলো কি কি ছিল, n এর কন্ডিশন গুলো ছিল 1 2 ডট ডট ডট। আরেকটা কি জিনিস জানি, সেটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক v ইজ ইকুয়ালস টু জানি f ইন্টু ল্যামডা। তাহলে এটাকে কাজে লাগিয়ে আমি বলতে পারি f ইজ ইকুয়ালস টু v বাই ল্যামডা। তো ল্যামডার মানটা জানি, ল্যামডার মানটা বসিয়ে দিই 2n মাইনাস 1 ইন্টু v বাই 4l। এটা হয়ে গেল ফ্রিকোয়েন্সির কনসেপ্ট। এবার আমি আসছি প্রথমটা, সেটা হচ্ছে যে ওটাকে বলা হয় ফার্স্ট মোড। ফার্স্ট মোড কোন কন্ডিশনটাকে বলেছে ফার্স্ট মোড, n ইজ ইকুয়ালস টু 1। তাহলে n এর মান যদি 1 বসিয়ে দেই তখন ল্যামডার মান কি হচ্ছে, ল্যামডা ইজ ইকুয়ালস টু দাঁড়াচ্ছে 4l বাই 1 বসিয়ে দিচ্ছি, মানে শুধু এটা দাঁড়াচ্ছে 1, অর্থাৎ ইজ ইকুয়ালস টু 4l। সেক্ষেত্রে l ইজ ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে ল্যামডা বাই 4। তাহলে এই মানটা বসাচ্ছি এখানে f ইজ ইকুয়ালস টু তোমার দাঁড়াচ্ছে n এর মান 1, তার মানে v বাই 4l, ব্যাস এটাই v বাই 4l। তাহলে এটা হয়ে গেল তোমার ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক, আর এটা হয়ে গেল তোমার তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারো। এটা ছবিটা কিরকম হবে, ছবিটা দেখতে এরকম হবে, সেটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার ক্লোজ পাইপ, তো এখানটায় তোমার ম্যাক্সিমাম হবে আর এখানটায় মিনিমাম হবে, তো তরঙ্গটা কম্পনটা ঠিক এরকম করে হবে। তো এখান থেকে এই দূরত্বটা আমি কি বলেছি, একটা নিস্পন্দ বিন্দু আর ঠিক তার কাছের সুস্পন্দ বিন্দু মাঝের দূরত্ব কত বলেছিলাম, ল্যামডা বাই 4। তাহলে দেখো এই যে দূরত্বটা এল, সেটা ল্যামডা বাই 4 এর সঙ্গে সমান, এই যে দেখো ল্যামডা বাই 4 এর সঙ্গে সমান হয়ে গেছে, ক্লিয়ার? তো এটাকে বলা হয় ফার্স্ট মোড। স্যার ছবিটা বুঝতে পারলাম। এখানে দেখো এই যে পোর্শনটা আছে, আমরা কি জানি, আমরা জানি এরকম করে কম্পন হয়, এরকম করে লব্ধি কম্পন হয়, এদিকে পুরাটা বিস্তার হয় আর এইদিকে পুরাটা বিস্তার হয়, ঠিক তো? তাহলে এখানে কি হচ্ছে, এটার এই পোর্শনটা কেটে বাদ দিয়ে দাও, এই যে এইটুকু যে হচ্ছে এই পার্টটাকে এখানে দেখানো হয়েছে, অর্থাৎ এখানে তোমার নিস্পন্দ বিন্দু হয়েছে আর এখানে তোমার সুস্পন্দ বিন্দু হয়েছে, মাঝে আর কোনো নিস্পন্দ সুস্পন্দ বিন্দু নেই এই দূরত্বটা। আর আমরা এখানে কি জানি, নিস্পন্দ বিন্দু আর সুস্পন্দ বিন্দুর মাঝের দূরত্ব কত,
ল্যামডা বাই 4। এরপর দ্বিতীয় নাম্বার যে কনসেপ্টটা আছে সেকেন্ড মোড। সেকেন্ড মোডের ক্ষেত্রে কি লাগাবো না, সেকেন্ড মোডের ক্ষেত্রে হচ্ছে যে তোমার n ইজ ইকুয়ালস টু 2। তো n ইজ ইকুয়ালস টু 2 যদি লাগাই, আমার l ছিল কি সূত্রটা, l ইজ ইকুয়ালস টু ছিল n 2n মাইনাস 1 ইন্টু ল্যামডা বাই 4। এখানে যদি n এর মান 2 বসাই তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে 3 ল্যামডা বাই 4। তাহলে l ইজ ইকুয়ালস টু দাঁড়ালো 3 ল্যামডা বাই 4। তারপর ফ্রিকোয়েন্সির ইকুয়েশন কি ছিল, f ইজ ইকুয়ালস টু ছিল 2n মাইনাস 1 ইন্টু ভি বাই 4l। তাহলে এক্ষেত্রে আমি করছি কি n এর মান যদি n ইজ ইকুয়ালস টু 2 বসাই তাহলে এটা দাঁড়াচ্ছে 3 ভি বাই 4l। এটা হয়ে গেল সেকেন্ড মোড। যে সেকেন্ড মোডে যে ফ্রিকোয়েন্সি সেটাকে f2 দ্বারা প্রকাশ করা হয়। ফার্স্ট মোড কত পেয়েছিলাম, ফার্স্ট মোড পেয়েছিলাম ল্যামডা বাই 4, সেকেন্ড মোড পেয়েছি 3 ল্যামডা বাই 4। আর ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে ফার্স্ট মোড পেয়েছিলাম ভি বাই 4l, সেকেন্ড মোড পেয়েছি 3v বাই 4l। তো এটাকে বলতে পারি 3 ইন্টু f1। এটা হচ্ছে যে মূল সুরের তৃতীয় গুণিতক, অর্থাৎ এটাকে একটা উপসুর বলতে পারি এবং এই উপসুরটা প্রথম উপসুর। এক্ষেত্রে কি হবে, একটা সুস্পন্দ বিন্দু হবে, এখানটায় নিস্পন্দ বিন্দু আর মাঝে একটা জায়গায় নিস্পন্দ বিন্দু। তাহলে ছবিটা দাঁড়াবে এরকম। তাহলে দেখো এই জায়গাটা নিস্পন্দ বিন্দু, তারপরে এখানটা সুস্পন্দ বিন্দু, নিস্পন্দ বিন্দু, আবার সুস্পন্দ বিন্দু। আমি যদি সুস্পন্দ বিন্দু নিস্পন্দ বিন্দু যে হিসাব সেই হিসাবে যদি ধরি তাহলে দেখো একটা নিস্পন্দ বিন্দু থেকে তার ঠিক পরের নিস্পন্দ বিন্দু দূরত্ব কত ছিল না, সেটা ছিল ল্যামডা বাই 2। আর এখান থেকে এখানে দূরত্ব কত ছিল ল্যামডা বাই 4। তাহলে ল্যামডা বাই 4 প্লাস ল্যামডা বাই 2 এটাই হচ্ছে এই অর্গান রলটার দূরত্ব এল। তার মানে এল ইজ ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে 4 আর এটা 3 ল্যামডা। দেখো 3 ল্যামডা বাই 4, দেখো এই যে 3 ল্যামডা বাই 4। তাহলে বোঝা গেল। তাহলে এখানে ভেতরে যে কম্পন হবে সেই কম্পনে এখানটায় সুস্পন্দ বিন্দু আর তার মাঝে একটা নিস্পন্দ বিন্দু থাকবে। তাহলে এটা হয়ে গেল সেকেন্ড মোড। সেটা হচ্ছে থার্ড মোড। থার্ড মোডের ক্ষেত্রে কি হবে, n ইজ ইকুয়ালস টু 3। আমার ইকুয়েশনটা কি ছিল, সেটা ছিল তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ল্যামডা ইজ ইকুয়ালস টু কি ছিল না 4l বাই 2n মাইনাস 1। তো এখানে n এর মান 3 বসাচ্ছি, হয়ে যাবে 4l বাই 3 2 6 মাইনাস 1 5। এটা হলো তরঙ্গ দৈর্ঘ্য। আর কম্পাঙ্কের পরিমাণটা হবে কি না f। f ইজ ইকুয়ালস টু কি লিখবো 2n মাইনাস 1 ইন্টু ভি বাই 4l। তো এখানটা যদি বসাই 5v বাই 4l। ভি বাই 4l হচ্ছে যে মূল সুরের কম্পাঙ্ক অর্থাৎ 5 ইন্টু f1। তাহলে এটা হয়ে গেল থার্ড মোড, যে মোডে কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের 5 গুণ। এক্ষেত্রে ছবিটা কিরকম দাঁড়াবে, মাঝখানে দুটো নোড থাকবে, অলরেডি একটা নোড এখানে, একটা নোড এখানে আর আরেকটা, মাঝখানে দুটো নোড থাকবে। তো কম্পনটা হবে এরকম। তো এখানে লক্ষ্য করো এটা নিস্পন্দ বিন্দু নিস্পন্দ বিন্দু নিস্পন্দ বিন্দু। তো আমরা যদি এমনি বেসিক কনসেপ্ট স্ট্যান্ডিং ওয়েভের যে কনসেপ্ট সেই কনসেপ্ট থেকে যদি এটাকে ব্যাখ্যা করি সেটা এরকম হবে, একটা নিস্পন্দ বিন্দু একটা নিস্পন্দ বিন্দু, মাঝের দূরত্ব ল্যামডা বাই 2, এখান থেকে এই দূরত্বটা ল্যামডা বাই 2 আর এখান থেকে এই দূরত্বটা ল্যামডা বাই 4। তাহলে এল সমান কি হচ্ছে 2 ইন্টু ল্যামডা বাই 2 প্লাস ল্যামডা বাই 4। তার মানে এটা দাঁড়াচ্ছে 4 ল্যামডা প্লাস ল্যামডা বাই 4 অর্থাৎ 5 ল্যামডা বাই 4। দেখো মিলে গেছে। এল সমান এক্ষেত্রে এল এর মান বসাও, এল ইজ ইকুয়ালস টু 5 ল্যামডা বাই 4। দেখো তাহলে এরকম করেও ব্যাখ্যা করা যায়। এটা হয়ে গেল। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো, f1 ইজ টু f2 ইজ টু f3 ইজ ইকুয়ালস টু হয়ে যাবে 1 ইজ টু 3 ইজ টু 5। এখানে সমস্ত উপসুরগুলো যেগুলো আছে সেগুলো মূল সুরের অযুগ্ম গুণিতক। এটাকে বলা হয় প্রথম উপসুর আর এটাকে বলা হয় দ্বিতীয় উপসুর। তো এই কনসেপ্ট গুলো মাথায় রাখবে। আরেকটা বলা হয় সেটা হচ্ছে যে এই নাম অনুযায়ী হয়, এটা মূল সুরের প্রথম গুণিতক আছে, তার মানে এটাকে বলা হয় প্রথম সমমেল। আচ্ছা, এটা মূল সুরের দ্বিতীয় নিজেই মূল সুর, এটা নিজেই মূল সুর এবং এটা নিজেই মূল সুর এবং ওই জন্য প্রথম গুণিতক বলতে পারি ভি, এটাকে বলতে পারি।
তো এটা প্রথম সমমেল হয়ে গেল। এবার যদি 3 দিয়ে গুণ করো তাহলে তৃতীয় সমমেল, মূল সুরের যততম গুণিতক সেটা তততম সমমেল, বুঝেছো? তাহলে এটা হয়ে যাবে তোমার পঞ্চম সমমেল। ক্লিয়ার? আর মূল সুর বাদে বাদবাকি যেগুলো সেগুলো হচ্ছে যে তোমার উপসুর। তো এখানে এই কনসেপ্ট গুলো ক্লিয়ার রাখবে, এখান থেকে মেনলি কোশ্চেন সেট আপ হয়। এরপর হচ্ছে যে তোমার ওপেন পাইপ বা খোলা নল, অর্থাৎ যার দুদিকটা ওপেন থাকবে, অর্থাৎ x ইজিক্যালস টু 0 তে অ্যান্টিনোড আর x ইজিক্যালস টু l এও অ্যান্টিনোড তৈরি হবে এইরকম। তো এইরকম ইকুয়েশন স্যাটিসফাই করবে সেরকম স্ট্যান্ডিং ওয়েভের যে ইকুয়েশনটা দাঁড়াবে সেটা হচ্ছে এরকম, y ইজিক্যালস টু 2a cos kx sin ওমেগা t। কারণ x এর মান 0 বসাও, cos 0 এর মান 1, আবার x এর মান যদি ম্যাক্সিমাম, মানে এই কন্ডিশনটা তো পরে আসছে, তো এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, তাই সেই জন্য আমি এই ইকুয়েশনটা বসিয়েছি। আচ্ছা, এক্ষেত্রে অ্যান্টিনোডের কন্ডিশনটা কি হবে না, cos kx is equals to প্লাস মাইনাস 1। cos এর ক্ষেত্রে কি হবে না n পাই হয় জেনারেল সলিউশন। তাহলে x1 কি দাঁড়াচ্ছে না n ল্যামডা বাই 2। এক্ষেত্রে n এর মান কি, n is equals to 0 1 2 ডট ডট ডট। এর পরের যে কনসেপ্ট সেটা হচ্ছে এরকম, যদি এই যে অর্গান পাইপ আছে, অর্গান পাইপের x ইজিক্যালস টু 0 তে অ্যান্টিনোড পাচ্ছি আর x ইজিক্যালস টু l এ অ্যান্টিনোড পাচ্ছি। x ইজিক্যালস টু l এ যদি অ্যান্টিনোড পাই তাহলে x এর মান যদি আমি l বসাই ইকুয়ালস টু কি হবে n ল্যামডা বাই 2। এটা কি ইন্ডিকেট করছে, ল্যামডা ইজিক্যালস টু 2l বাই n। এই একটা কনসেপ্ট পেয়ে গেলাম। এরপরে আমি আসছি ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি f ইজিক্যালস টু কি, f ইজিক্যালস টু v বাই ল্যামডা, অর্থাৎ f ইজিক্যালস টু v বাই ল্যামডার মান বসিয়ে দিচ্ছি 2l ইন্টু n। তাহলে এটা হচ্ছে আমার দুটো কনসেপ্ট, এটা একটা এটা একটা। এরপর আমরা লাগাচ্ছি প্রথম যেটা, সেটা হচ্ছে ফার্স্ট মোড। প্রথম মোডের ক্ষেত্রে, প্রথম মোডের ক্ষেত্রে কি হবে না, প্রথম মোডের ক্ষেত্রে আমি বসাচ্ছি n ইজিক্যালস টু 1। n ইজিক্যালস টু 1 বসালে কি হবে এই জায়গাটায় ল্যামডা 1 ইজিক্যালস টু কি দাঁড়াচ্ছে 2l বাই 1, 2l। তাহলে l সমান কি হলো ল্যামডা 1 বাই 2। দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে ফ্রিকোয়েন্সি f1। f1 সমান কি ছিল, এখানে আমি কি করব n এর মান 1 বসিয়ে দেবো। n এর মান যদি 1 বসাই তাহলে সেক্ষেত্রে আমার কি দাঁড়াচ্ছে, সেক্ষেত্রে দাঁড়াচ্ছে v বাই 2l। তো এটা আমি অন্যভাবে অর্থাৎ স্ট্যান্ডিং ওয়েভের কনসেপ্ট থেকে আমি বলি। এখানে ম্যাক্সিমাম হবে, এখানে ম্যাক্সিমাম, অর্থাৎ এখানে অ্যান্টিনোড তৈরি হবে, এখানে অ্যান্টিনোড তৈরি হবে, মাঝখানে কেবলমাত্র একটা নোডই থাকবে সেই সিচুয়েশনে। তাহলে আমরা কি জানি, আমরা জানি যে পরপর দুটো সুস্পন্দ বিন্দুর মাঝের দূরত্ব কি হয় না, সেটা হচ্ছে যে তোমার ল্যামডা বাই 2। আর এই দূরত্বটা আমরা কি জানি না এল। তাহলে এল সমান কি হচ্ছে ল্যামডা বাই 2। দেখো মিলে গেছে নাকি? তো দুটো কনসেপ্ট ব্যবহার করে আমরা বলতে পারি এই কথাটা। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ফার্স্ট হারমোনিক, প্রথম সমমেল। আরেকটা কনসেপ্ট কি, অথবা মূল সুরও বলা হয়, ফান্ডামেন্টাল টোন। সেকেন্ড হচ্ছে তোমার সেকেন্ড মোড। সেকেন্ড মোডের ক্ষেত্রে n is equals to 2 বসাবো। তাহলে আমার ইকুয়েশনটা কি ছিল, আমার ইকুয়েশনটা ছিল ল্যামডা is equals to 2l by n। তো এখানটা বসাই ল্যামডা is equals to 2l by 2। এখান থেকে আমি বলতে পারি l is equals to 2 ল্যামডা বাই 2। ক্ষেত্রে দ্বিতীয় মোড, তাই দ্বিতীয় মোডের জন্য এটাকে 2 লেখা হয়, এটা 2, এটা 2 কাটছি না আমি, ঠিক আছে? না কাটার পিছনে কারণ একটু পরেই বুঝতে পারবে। একটা এটা হলো। আর ফ্রিকোয়েন্সির ইকুয়েশন কি ছিল, f is equals to ছিল তোমার nv বাই 2 ইন্টু l। তাহলে n এর মান যদি আমি এখানে বসাই 2 n মানে 2v বাই 2l। আমরা আগে পেলাম কি পেলাম, ফ্রিকোয়েন্সি v বাই 2l হচ্ছে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। তাহলে v বাই 2l যদি নিয়ে নেই তাহলে পড়ে রইল 2 ইন্টু f1, এটাকে f2 দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা হয়ে গেল
মূল সুরের দ্বিতীয় গুণিতক যদি মূল সুরের গুণিতক আকারে থাকে তাহলে সেটাকে বলি আমরা সমমেল। তার মানে এটাকে বলা হয় দ্বিতীয় সমমেল। প্রথম উপসুর, কারণ মূল সুর ছাড়া বাদবাকি অংশকে আমরা বলি প্রথম উপসুর, তাই এটা হয়ে গেল তোমার প্রথম উপসুর। তো মাঝখানে একটা নিস্পন্দ বিন্দু ছিল, এখন মাঝখানে দুটো নিস্পন্দ বিন্দু হয়ে যাবে, এটা একটা এটা একটা। তো এখান থেকে এই দূরত্বটা ছিল তোমার এল। আমরা যদি স্ট্যান্ডিং ওয়েভের বেসিক কনসেপ্ট কাজে লাগিয়ে এটা ব্যাখ্যা করতে চাই, সেটা এরকম দাঁড়াবে, এটা একটা এটা একটা, মধ্যবর্তী দূরত্ব λ/2, কারণ দুজনে সুস্পন্দ বিন্দু। আরেকটা কি হচ্ছে, এই সুস্পন্দ বিন্দু এই সুস্পন্দ বিন্দু, মধ্যবর্তী দূরত্ব λ/2। তাহলে এটা দাঁড়াচ্ছে L = 2 × λ/2, অর্থাৎ L = λ। এখানটা লক্ষ্য করো, L = λ। তো এরকম করে ব্যাখ্যা করা যায়। এরপরে আসছি থার্ড মোড। থার্ড মোডের ক্ষেত্রে কি হবে না, আমরা ধরে নেব n = 3। তো n = 3 যদি হয়, সূত্রটা আমার কি ছিল, λ = 2l/n, এখানটা বসাই, λ3 = 2l/3, অর্থাৎ l = 3λ3/2। এটা একটা কনসেপ্ট। আর দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে ফ্রিকোয়েন্সি বের করার জন্য। ফ্রিকোয়েন্সি f সমান কি ছিল না, f সমান ছিল nv/2l। এখানে n এর মান 3 বসাচ্ছি, তার মানে f3 = দাঁড়াবে 3v/2l। v/2l কে আমরা f1 বলেছি, তার মানে 3 × f1। তো ছবিটা দেখে নেই, মাঝখানটা এখানে কি হবে, আগেরটায় দুটো নিস্পন্দ বিন্দু ছিল, এখন তিনটে নিস্পন্দ বিন্দু হবে। একটা, এখান থেকে এই দূরত্বটা λ/2, এখান থেকে এই দূরত্বটা λ/2, এখান থেকে এই দূরত্বটা λ/2, অর্থাৎ L = 3λ/2। দেখো 3λ/, এটাকে বলা হয় তৃতীয় সমমেল দ্বিতীয় উপসুর। আর কি আমরা কি দেখলাম, f1 = f2 = f3 = 1 = 2 = 3 ... অর্থাৎ এখানে সমস্ত ধরনের সমমেল গুলো উপস্থিত থাকে। এন্ড এরর বা প্রান্তিক ত্রুটি, সেই জিনিসটা কি, সেই জিনিসটা হচ্ছে এরকম, কোনো নলের ক্ষেত্রে, যেমন বদ্ধ নলের ক্ষেত্রে সুস্পন্দ বিন্দু আমরা ঠিক যে জায়গায় নলটা শেষ হয়েছে সেই পয়েন্টটা ধরেছি। এই কনসেপ্টটা হচ্ছে থিওরিটিক্যাল কনসেপ্ট। প্র্যাকটিক্যালি দেখা গেছে যে এই যে সুস্পন্দ বিন্দু যেটা তৈরি হয় সেটা হচ্ছে নল থেকে কিছুটা উপরে তৈরি হয়, সেই দূরত্বটাকে আমরা বলছি x। তাহলে এরকম একটা জায়গায় দেখা গেছে যে সুস্পন্দ বিন্দু তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে নলের প্রকৃত দৈর্ঘ্য যেটা হবে সেটা হচ্ছে, যদি সেটা বদ্ধ নল হয় সেক্ষেত্রে দৈর্ঘ্যটা দাঁড়াবে এটা তোমার l, তাহলে l' = l + x। তো আমার মূল সুরের যে কম্পাঙ্কটা যেটা ছিল সেটা হবে তোমার এরকম, f1 = v/4l, যেটা ছিল = v/4 × l এর জায়গায় এটা l' দিয়ে লিখবো l + x। তাহলে এই যে x টার্মটা এসেছে, এই x টার্মটাকে আমরা বলি প্রান্তিক ত্রুটি। এই x টার্মটা আমাদের একটা ধরে নিতে হয়, এর পরিমাণ কি ধরা হয়, এর পরিমাণ হচ্ছে যে খোলা বদ্ধ নলের ক্ষেত্রে x = হবে 0.6 × r। rটা কি, r হচ্ছে এই নলটার ব্যাসার্ধ। আর যদি সেটা, আচ্ছা যদি খোলা নল হয়, খোলা নলের ক্ষেত্রে মূল সুরের কম্পাঙ্কের সমীকরণ হচ্ছে এরকম, n1 = v/2l' দাঁড়াচ্ছে এটা এরকম হবে v/, খোলা নলটা দেখে নেই, খোলা নলে যেহেতু দুদিক খোলা তাই এই দিক বরাবর একটা x পরিমাণ হবে, আবার এই দিক বরাবর x পরিমাণ হবে, আর এটা l। তাহলে মোট দৈর্ঘ্য কত হচ্ছে 2 × l + 2x। তো একটা x এর পরিমাণ কত করেছি, এটা করেছি, তার মানে এটা হয়ে যাবে তোমার v2 × l + 1.2 × r। এদেরকে বলা হয় প্রান্তিক ত্রুটি। তো প্র্যাকটিক্যাল করার সময় এই প্রান্তিক ত্রুটিটা অ্যাড করতে হয়।